গণভোটটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং এরকম অ্যাবসার্ড আমি বলবো গণভোট পৃথিবীর কোথাও হয়তো বা হয়নি। আগে বাংলাদেশ যে দুইটি গণভোট দেখেছে, প্রথমটা জিয়াউর রহমানের সময়, মাঝখানে এটা এরশাদের সময়, আরেকটা গণভোট হয়েছিল সেটি হচ্ছে খালেদা জিয়া যখন প্রথম জেতেন, তখন বিএনপি ৯১ সালে বিএনপি ছিল আসলে রাষ্ট্র প্রতিশাসিত সরকারের পক্ষে। তো এখন এই যে গণভোটটা সংস্কারের নামে চাপিয়ে দেওয়া হলো, সেখানে ৪টার মধ্যে ৩টাই আমি সমর্থন করি না। বাংলাদেশে এখনো ১৮-১৯ কোটি মানুষের মধ্যে কমপক্ষে ৪ কোটি মানুষ আওয়ামী সমর্থক। এই বিশাল অংশকে বাদ দিয়ে এটি অন্তর্বর্তী মানে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, এটি আমি না, কেউই বলবে না। বাইরের দেশের কেউ কোনো বিশ্লেষণে এটাকে ইনক্লুসিভ নির্বাচন বলবে না। জামাত ইসলামীর লোকজন যেমন ৭৫ লাখ টাকা দিয়ে ধরা খেলো, ৭৪ লাখ, তারপরে সিল বানাতে যেয়ে ধরা খেয়েছে, ভোট দিতে যেয়ে ধরা খেয়েছে, সেই তুলনায় বিএনপির কতজন মানুষ ধরা পড়েছে? ডক্টর ইউনূসের সরকারের ওনারা যা করেছেন গত ১৮ মাসের পারফরমেন্স, সেখানে আশাভঙ্গের বেতন অনেক বেশি। উনি অর্থনীতিবিদ ছিলেন, উনি শান্তিতে নোবেল পেয়েছে, কিন্তু কাজ করেন ক্ষুদ্র ঋণ নিয়ে। তো একটা জিনিস উনি দেখিয়ে দিয়েছেন যে এই ক্ষুদ্র ঋণ কতটা দিয়েছেন উনি ক্ষমতায় থাকতে, সেটা আমি প্রশ্ন করব না, কিন্তু সার্বজনীনভাবে বিদেশের কাছে আমাদের ঋণ এবং খেলাপি ঋণ এই দুটোই বেড়েছে, আমি নিশ্চিত করে বললাম। তাহলে কবির ভাই, আবার গণভোটটা হ্যাঁ, কি খুবই ইররিলেভেন্ট হয়ে গেল কিনা? যে ওই যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ বা একই সাথে দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী হওয়া যাবে না, যেই আরো কিছু ক্লজ যেগুলো, এটা আসলেও একদম অপ্রাসঙ্গিক হয়ে গেল কিনা? হয়ে যেতে বসছে কিনা? আমি মনে করি এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। গণভোটটা আসলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি আবারও পুনরাবৃত্তি করি, গণভোটটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং এরকম অ্যাবসার্ড আমি বলবো গণভোট পৃথিবীর কোথাও হয়তো বা হয়নি। আগে বাংলাদেশ যে দুইটি গণভোট দেখেছে, প্রথমটা জিয়াউর রহমানের সময়, মাঝখানে এটা এরশাদের সময়, আরেকটা গণভোট হয়েছিল সেটি হচ্ছে খালেদা জিয়া যখন প্রথম জেতেন, তখন বিএনপি ৯১ সালে বিএনপি ছিল আসলে রাষ্ট্র প্রতিশাসিত সরকারের পক্ষে। তো তখন যে ৩০০ আসনে হলো, বিএনপি জিতলো, বিএনপি পাওয়ারে গেল, তখন একটা গণভোটে বলা হলো তো বলা হলো যে এই সংসদ পদ্ধতির সরকারই যাবে। তো সেখানে একটা গণভোট হয়েছিল। তো এখন এই যে গণভোটটা সংস্কারের নামে চাপিয়ে দেওয়া হলো, সেখানে ৪টার মধ্যে ৩টাই আমি সমর্থন করি না। কিন্তু আমাকে সমর্থন করতে হলে ৪টা সমর্থন করে হ্যাঁ লিখতে হবে অথবা না জি। লিখতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এটা চাপিয়ে দেওয়া হয়েছে। ২ নম্বর হচ্ছে সংবিধানের কিছু জিনিস তারা করেছে যারা আসলে সংবিধান সম্পর্কে জানেন না। যিনি বেশি করেছেন এটা নিয়ে, তিনি বাংলাদেশের নাগরিক নন। তিনি হচ্ছেন আলী রিয়াজ। তো এই যে কবির ভাই, উনারা কাজটা করেছেন, মূ জি। মূলত মূলত ৭২ এর সংবিধানটা বাতিল করে ওনারা ৭১ কে মাইনাস করে বা ছোট করে ২৪ টাকে গ্রামারাইজ করতে চেয়েছিলেন। এটা ছিল মুখ্য উদ্দেশ্য। কবির ভাই, যেই প্রসঙ্গটা যদিও দুদিন পরের প্রশ্ন হয়ে গেল, আরো আগে করা উচিত ছিল, সেটি হচ্ছে নির্বাচনের ফলাফল নিয়ে আপনি কোনো আ স্বাভাবিক শঙ্কায় ছিলেন কিনা? মানে এই ১ম বোধহয় জামাত এককভাবে সরকার গঠনের একটা স্বপ্ন এবং বাস্তবতার দিকে এগুচ্ছিল এবং নাগরিকদের ভেতরেও এক ধরনের প্রত্যাশা বলি, শঙ্কা বলি, ২ টাই ডিলেমা প্রকাশ করছিল। তো নির্বাচনটার কেমন দেখলেন আপনি একজন সংবাদকর্মী হিসাবে? আর এর ফলাফলটা নিয়ে আপনার মন্তব্য কি? জামাতের অনেকে বলছে জামাতের একটা বড় উত্থান হয়েছে সরকার গঠন করতে না পারলেও তার যে প্রচুর ভোট বেড়েছে। সো আপনি কি বলতে চান? আমি সেই বিশ্লেষণ ওইভাবে করি না। প্রথমত আওয়ামী লীগের সময় একটা জিনিস ছিল, আওয়ামী লীগের যে ১৪ সালের নির্বাচনে এবং ২৪ সালের নির্বাচনে যখন বিএনপি এবং জামাত ইসলামী অংশ নেয়নি, তখন বলত যে সর্বস্তরের মানুষের
অংশগ্রহণ আছে। এইটা বলে তারা আমিডামি নির্বাচন আর হচ্ছে দিনের ভোট রাতে এরকম করেছে, একদলীয় একপক্ষীয় নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 152-54 জন জেতা, এগুলো আওয়ামী লীগ করেছে। এখন আপনি আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে নির্বাচনটা করেছেন বা হলো, সেটা প্রশ্নবিদ্ধ হবেই, কারণ এটি অংশগ্রহণমূলক না। বাংলাদেশে এখনো 18-19 কোটি মানুষের মধ্যে কমপক্ষে 4 কোটি মানুষ আওয়ামী সমর্থক। এই বিশাল অংশকে বাদ দিয়ে এটি অন্তর্বর্তী মানে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, এটি আমি না, কেউই বলবে না, বাইরের দেশের কেউ কোনো বিশ্লেষণে এটাকে ইনক্লুসিভ নির্বাচন বলবে না। এটি গেল একটা। 2 নম্বর হচ্ছে নির্বাচনটা তারা করতে চেয়েছিল কিনা এই প্রশ্ন কিন্তু কোটি কোটি মানুষের ছিল। সেইখানে একটি নির্বাচন হয়েছে এবং মোটামুটি যে মানুষরা ভোট দিতে গেছে তারা ভোট দিতে পেরেছে। এই কারণে আমি অন্তত প্রথমত সেনাবাহিনী, পুলিশ, আনসার, আইন শৃঙ্খলা বাহিনী, কোস্টগার্ড, এদেরকে বেশি সাধুবাদ দেই। আরো বেশি সাধুবাদ দেই হচ্ছে বিএনপি কর্মীদের ধৈর্যকে। তারা কোনো সংঘাতের দিকে কমই গেছে বলা যায়। জামাত ইসলামীর লোকজন যেমন 75 লাখ টাকা দিয়ে ধরা খেলো, 74 লাখ, তারপরে সিল বানাতে যেয়ে ধরা খেয়েছে, ভোট দিতে যেয়ে ধরা খেয়েছে, সেই তুলনায় বিএনপির কতজন মানুষ ধরা পড়েছে। আর কেন উত্থান আমি ধরি না, ৭৯ জন যদি বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকে তাহলে আমার হিসাবে তো এই ৭৯টা সিট জামাতের পাওয়ার কথা। যেমন আমি যে আসনে এখন বসে করছি সেখানে 3 সাইফুল ছিলেন, সাইফুল হক, সাইফুল ইসলাম মিলন আর সাইফুল আলম নীরব। এখন সাইফুল হক যিনি কোদাল মার্কা নিয়ে করেছেন এবং যিনি ফুটবল মার্কা নিয়ে করেছেন নীরব, এই 2 জনের ভোট যদি আমি গণনা করি তাহলে জামাতের যে প্রার্থী এখানে জিতেছেন তার চেয়ে কমপক্ষে 10-11 হাজার বেশি হয়। তো যেখানে ৭৯ জন বিদ্রোহী প্রার্থী ছিল সেখানে তো মোটামুটি একই অবস্থা হচ্ছে নাকি। এইখানে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত তাহলে জামাত ইসলামীর ভোট মানে কিরকম হইতো? আমার কাছে মনে হয় বাস্তবতা হচ্ছে যে যত বড় কথা বলুক, 3টা থেকে 22টা আসন, এইটা হচ্ছে জামাত ইসলামীর একদম 54 সালের নির্বাচন থেকে এই নির্বাচনটা বাদ দিলে তাদের আসন সংখ্যা এইটা। আর উত্থান হয়েছে এই জিনিসটা হচ্ছে যে ইসলামী দলগুলোর মধ্যে বা ডানপন্থীদের উত্থান, এটি তো রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়েছে। আমরা এত বড় হয়েছি, এই বাংলাদেশের স্বাধীনতার আগে আমার জন্ম, আমি মাজার পোড়াতে দেখিনি, আমি বাউলদের চুল কেটে দিতে খুব কম ঘটনা দেখেছি, আমরা কনসার্ট বন্ধ করে দিতে দেখিনি, আমাদের নাট্য উৎসব বন্ধ করে দিতে দেখিনি। এটা গত 18 মাস হয়েছে। এটা আওয়ামী লীগ বা বিএনপি কোনো পিরিয়ডে আগে হয়নি। তো এটা তো বাস্তবতা, আমি মানে ফ্যাক্টস, এটা তো পক্ষে বিপক্ষে যাওয়া না। তো আপনি যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র নিজে যখন ধর্ম কিংবা উগ্রবাদের পক্ষে কাজ করে তো মানুষ কোন দিকে যাবে? তাহলে কবির ভাই, ধর্মীয় রাজনীতির একটি আমি প্রশ্নটা করি যে জুলাই চেতনা কি ব্যর্থতার দিকে এগুচ্ছে নাকি এনসিপি বা সমন্বয়কদের কিছু কিছু ক্ষেত্রে বা এই যে আপনি বললেন রাষ্ট্র সমর্থিত ঘটনা, সেগুলোর একটা জবাব দিয়েছে নাগরিক? ভাইয়া শেষ প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না। প্রশ্ন আমি করছি যে তাহলে কি জুলাই চেতনা, যে জুলাইয়ের মুভমেন্ট, এটা কি ব্যর্থ হলো, না এই যে সমন্বয়কদের বা এই যে মববাজি বা আপনি বললেন রাষ্ট্রর সহযোগিতায় যে এইসব কালচার তৈরি করা, সেগুলোর বিরুদ্ধে জনগণ রুখে দিল নির্বাচনে? আপনি কোনটাকে বিশ্বাস করছেন বা কোনটা ঘটলো আসলে? সেটি যদি কেউ বলে যে আমি ইউনূসের বিরোধিতা করছি, ডক্টর ইউনূসের বিরোধিতা করছি, বা কিশোরের ভাই যখন আমি, তখন ছিলাম আমি রাজাকার, আলবদর বা বিএনপির দালাল। পরে যখন ইউনূস সরকারের সমালোচনা শুরু করলাম, আমাকে তার চেয়ে 10 গুণ বেশি ট্যাগ দেওয়া হলো যে স্বৈরাচারের দালাল। আমি কোনো লেখা লিখলে বা টক শোতে গেলে নিচে থেকে বা ইনবক্সে আমাকে প্রশ্ন করে, কিশোর কি আপনার আপন ভাই? তো এই যে বট বাহিনী এনারা যা করেছেন, কোনো না কোনো ভাবে তো এই যে এনসিপি কেমন করে তারা মানে মার্কা পেয়েছে, কেমন করে তারা
নমিনেশন পেয়েছে, কেমন করে তারা দলের নিবন্ধন পেয়েছে, এটা তো মানুষ ভোলে নাই। বাংলাদেশে কখনো মব কালচার ছিল না, সেই মব কালচার কেমন করে তৈরি হলো বাংলাদেশে, এবং এই মব কালচারে গত 2 বছরে কতজন মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা বাংলাদেশে আছি, কবর থেকে তুলে কারো লাশ পোড়ানোর ঘটনা কি ঘটেছে? কোনো সংখ্যালঘু মানুষকে মেরে গাছে ঝুলিয়ে তারপরে আগুন দেওয়া হয়েছে? আমরা এই সরকারের আমলে এগুলো দেখেছি। তো এখন কত তারা পার্সেন্ট কোনো না কোনো ভাবে কত পার্সেন্ট সফল বা ব্যর্থতার দিকে কোন পর্যায়ে এই 18 মাস ইউনূস সরকার ছিল? আপনি এক বাক্যে বা খুব সংক্ষেপে কি বলতে চান? আমি সরাসরি বলি যে আশাভঙ্গ, যার প্রতি আমার বেশি আশা থাকে, তো তার প্রতি যদি আমি সেটা না পাই, আশাভঙ্গের বেদনা সেখানে বেশি। ডক্টর ইউনূসের সরকারের ওনারা যা করেছেন গত 18 মাসের পারফরমেন্স, সেখানে আশাভঙ্গের বেতন অনেক বেশি। উনি অর্থনীতিবিদ ছিলেন, উনি শান্তিতে নোবেল পেয়েছে, কিন্তু কাজ করেন ক্ষুদ্র ঋণ নিয়ে। তো একটা জিনিস উনি দেখিয়ে দিয়েছেন যে এই ক্ষুদ্র ঋণ কতটা দিয়েছেন উনি ক্ষমতায় থাকতে, সেটা আমি প্রশ্ন করব না, কিন্তু সার্বজনীনভাবে বিদেশের কাছে আমাদের ঋণ এবং খেলাপি ঋণ এই দুটোই বেড়েছে, আমি নিশ্চিত করে বললাম। এটা আমার নিজের ডেটা না, এটা একাধিক পত্রিকার ডেটা। এবং উনি চলে যাওয়ার সময় একজন বলেছেন যে দরিদ্র বিমোচন করতে যিনি এসেছেন, তিনি আরো বেশি 30 লাখ মানুষকে দারিদ্র সীমার ভেতরে নিক্ষেপ করে তারপরে উনি ক্ষমতা চানলেন। এটা পত্রিকায় এসছে, তো দুই এবং দলই আমি যদি আসলে ভুল করে না থাকি এটা কালের কণ্ঠ।